ছোটবেলা থেকেই বিএনপি এবং ছাত্রদলের প্রতি অনেক গল্প শুনেই বড় হওয়া, বাট তারপরও শুধু যে ফ্যামিলিগতভাবে যে আমি বিএনপি বা এই জন্যই ছাত্রদল করছি তা না। দেখেন, আমি গ্রামের একটা কৃষক ফ্যামিলি থেকে উঠে আসা একজন মানুষ। আমি ছোটবেলা থেকে দেখেছি যে আমার ফ্যামিলি বিএনপির সাথে সম্পৃক্ত ছিল। জিয়াউর রহমানকে তারা খুবই ভালোবাসতেন, ধারণ করতেন। আমার চাচা আমার এলাকার আমার যে ইউনিয়ন ছিল সেখানে প্রতিষ্ঠাতা সভাপতি, এই ছাত্রদলের সভাপতি ছিল। তো সেই ছোটবেলা থেকেই ছাত্রদলের প্রতি ভালোবাসা তৈরি হয়েছে এবং যখন আমি বুঝতে শিখলাম যে না, বাংলাদেশে একমাত্র ছাত্র সংগঠন যে বাংলাদেশকে ধারণ করে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধারণ করে, এই সংগঠনকে নিজের মধ্যে ধারণ করা যায়। এই পর থেকে আমি ছাত্রদলকে ভালোবাসি এবং ছাত্রদলের প্রতি আমার ঝুঁক ছিল বোঝার পর থেকেই, ছাত্র জীবন থেকেই। তার আগে একটু কথা বলি, আমার চাচা আমার এলাকায় বিএনপি করে এবং সে প্রতিষ্ঠাতা ছাত্রদলও করেছে, আমার এলাকার সভাপতি ছিল আমার ইউনিয়নের। তো আমাদের বংশটাকেই মানুষ বিএনপি বলতো। আমি বড় হয়ে দেখি যে সবাই আমাদের বংশকে বিএনপি বংশ বলতো, বাট আমরা মোল্লা বংশ। যখন আমি ছাত্র জীবনে এসএসসি কমপ্লিট করলাম, ইন্টারে ভর্তি হওয়ার সময় নাজিমুদ্দিনে যখন ভর্তি হলাম, তখন আসলে ছাত্রলীগ এবং ছাত্রদলের পার্থক্যটা আমি খুব ভালো করে দেখি। ছাত্রলীগ তাদের যে কার্যক্রম আমি দেখেছি, আমার কখনো মনে হয় না তারা একটা ছাত্র সংগঠন, সবসময় মনে হয়েছে তারা একটা সন্ত্রাসী সংগঠন। তো সেই ক্ষেত্রে আমি যখন আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ যখন সম্পর্কে জানলাম এবং আমার বাবা আমার চাচাদের কাছ থেকে যখন তার সম্পর্কে শুনলাম, তো স্বাভাবিকভাবে আমার বিএনপির প্রতি এবং ছাত্রদলের প্রতি একটা ভালোবাসার জন্ম হয়। আমি যখন আমাদের জাতীয়বাদী দল বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের দিকগুলো খেয়াল করতাম বা শুনতাম, আমাকে আস্তে আস্তে ছাত্রদল এবং বিএনপির প্রতি ভালোবাসাটা আমার হৃদয়ের মধ্যে সত্যি গভীরভাবে প্রভাব ফেলে। জিয়াউর রহমানের যেরকম কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত ছিল বাংলাদেশকে একটা স্বনির্ভর দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য, যখনই তৎকালীন সময়ে জিয়াউর রহমান ক্ষমতা আসে, তো বাংলাদেশ একটা দুর্ভিক্ষের কিনারা আছে, দুর্ভিক্ষের মধ্যে দিয়ে যাচ্ছিল। তখন বাংলাদেশকে একটি স্বনির্ভর দেশ হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য খাল কর্মসূচি প্লাস এই যে ইরিধান, আমরা যে ইরিধানটা করি, এই ইরিধান কর্মসূচিও কিন্তু তখনকার আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে নিয়ে আসে। এরকম ঐতিহাসিক কিছু সিদ্ধান্তের কারণে বাংলাদেশ কিন্তু ঘুরে দাঁড়ায়। এই কার্যক্রম দেখে বা ওই সময় জেনে বিএনপির প্রতি যে ভালোবাসাটা তৈরি হয়েছে, সে থেকেই ছাত্রদলের প্রতি ভালোবাসা এবং ছাত্রদল করা। আমার রাজনীতিটা তো 2007 সাল থেকে শুরু। তখন থেকে দেখা যায় যে বাংলাদেশ একটা ক্রাইসিস মুভমেন্ট পার করতেছিল। 11 সরকার, ষড়যন্ত্রমূলক একটা সরকার, সামরিক সরকার থেকে আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে একটা নির্বাচন হাসিল করে নেই। বাট সেই নির্বাচনও জান্তা সরকারের কিছু সামরিক কর্মকর্তা যাদেরকে নিজেদের সেভ করার জন্য একটা প্রহসনমূলক নির্বাচন আমাদেরকে দেয় এবং আওয়ামী লীগকে ভূমিধস বিজয় করে একটা নির্বাচন করায়, যেটা প্রশ্নবিদ্ধ ছিল সবসময় বিদেশিদের কাছে প্লাস বাংলাদেশের মানুষের কাছে। তো সেই থেকে আমার রাজনীতি শুরু। সেখানে 2014 সালে আমরা যখন নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন শুরু করি, তখন আমাকে 2 বার করে অ্যারেস্ট করে নিয়ে মানসিকভাবে শারীরিকভাবে প্রচুর নির্যাতন করে হল থেকে ধরে নিয়ে গেছিল ডিবিতে। তারপর আমরা 14 সালে নির্বাচন বানচাল করার ব্যর্থ হওয়ার কারণে দেখা যায় একটা প্রহসনমূলক নির্বাচন করে নেয় ওরা, আওয়ামী লীগ সরকার। 15 সালে আবার জাতীয়বাদী দল দেশ এবং গণতন্ত্র রক্ষায় আন্দোলনে আবার ডাক দেয়। সেই আন্দোলনে আমরা স্বতঃস্ফূর্তভাবে রাজপথে অংশগ্রহণ করি। হাজার জনতা মানুষকে খুন গুম করার মাধ্যমে আবার সেই আন্দোলনকে নির্মমভাবে প্রতিহত করে। তো দেখা যায় ওই সময় আমরা তখন আমাদের সেন্ট্রাল সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদারের সাথে আন্দোলন সংগ্রামে ছিলাম। ওনাকে র্যাব ধরে নিয়ে গুম করে দেয়। তো আমাদের একটা মিথ্যা মামলা দেয়, সাইকেল বোমা মামলার মাধ্যমে আমার চাচতো ভাই রানা ভাই সহ আমাদের কয়েকজন ছোট ভাইকে অ্যারেস্ট করে। তো ওই মামলা আমি বাধ্য হয়ে প্রায় 6-7 মাস দেশের বাইরে থাকা লাগছে। 2016 সালে এসে আবার ম্যাডামের নামে মিথ্যা মামলা দেয়। একটা প্রহসনমূলক মামলায় দেখা যায় আবার আমরা রাজপথে এই মিথ্যা মামলার প্রত্যাহারের দাবিতে আবার রাজপথে আন্দোলন সংগ্রাম করে তুলি। 18 সালে আমাকে শাহবাগ থেকে ধরে নিয়ে যায়, যেভাবে শারীরিক নির্যাতন করে আমাকে জেল হাজতে প্রেরণ করে। প্রায় 6 মাস 5 মাস 28 দিন পরে আমি জামিনে মুক্তি পাই। পাওয়ার পরে এসে আবার সেই ম্যাডামকে অ্যারেস্ট করে জেল হাজতে প্রেরণ করে, তাকে সুষ্ঠু চিকিৎসার জন্য এবং তার মুক্তির জন্য আবার আমরা রাজপথে আন্দোলন শুরু করি লাগাতার। তো এই আন্দোলনের ধারাবাহিকতায় 23 সালে আবার একটা প্রহসনমূলক নির্বাচনের আয়োজন করে এই ফ্যাসিস্ট সরকার। তখন আমরা আবার আন্দোলনের রাজপথে থাকি। 17 অক্টোবর পল্টন পার্টি অফিসে আমাদের 10 অক্টোবর প্রোগ্রাম ছিল। তো 7 তারিখে পল্টনে ম্যাসাকার শুরু করে আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগের প্রশাসন, পেটোয়া পুলিশ উদ্দেশ্যে উপনীতভাবে, মানে আমাদের প্রোগ্রাম নস্যাৎ করার জন্য 7 অক্টোবরে আমাদের পার্টি অফিসে ককটেল বোমা সহ বিভিন্ন অস্ত্র নিয়ে তারা সাজিয়ে একটা নাটক সাজিয়ে আমাদের নেতাকর্মীদের আমাদের উপর নির্যাতন করে, অমানসিক নির্যাতন এবং গুলিবর্ষণ করে। আমাদের দুজন ওই দিন একদিন মারাও যায়, আমি সহ অনেকে গুলিবিদ্ধ হই এবং প্রায় 400 জনের মতো 450 জনের মতো অ্যারেস্ট করে। তারপরও আমরা 10 তারিখে প্রোগ্রাম সাকসেস করে আমাদের জাতীয়বাদী দল বিএনপির নেতৃত্বে জনাব তারেক রহমানের নেতৃত্বে 10 তারিখ প্রোগ্রাম আমরা সাকসেস করি। এরপরে আওয়ামী লীগ সরকার কোনো সংলাপ মানে না, তাদের সেই দলীয় সরকারের আন্ডারে সেই 2009, 14 প্লাস 18 সালের যে নির্বাচন, একই নির্বাচনের দিকে আগাচ্ছিল। তখন বাধ্য হয়ে আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা 23
সালে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে রাজপথে। সেই আন্দোলনে আমাদের তিতুমি কলেজে প্রায় 47টা ছেলে অ্যারেস্ট হয়, তার মধ্যে আমিও অ্যারেস্ট হই। অ্যারেস্ট হওয়ার আগে আমরা একটু অবরোধ করেছিলাম শাইন কলেজের সামনে, সেখানে আমাদের অনেক নেতাকর্মী উপস্থিত হয়ে আমরা অবরোধ করি। একটা সময় ফেসিস্ট সরকারের প্রোটোকল অফিসার একটা গাড়ি আমার উপর দিয়ে উঠে দেয়, তখন আমার পাঁজরের হাড় ফ্র্যাকচার হয় এবং বাম হাতটা ভেঙে যায়। আমার এক সহকর্মী আমাকে ধরে নিয়ে হসপিটালে নিয়ে ট্রিটমেন্ট করানোর পরে আমি বাসা চলে যাই, কারণ হসপিটালে থাকার মতো পরিবেশ ছিল না। তার পরের দিন আমাদের সেন্ট্রালের নির্দেশে আবার গুলশানে প্রোগ্রাম দেয়। সেই হাত ভাঙা অবস্থায় এবং ফ্র্যাকচার অবস্থাতে আবার আমি গুলশানে সেই প্রোগ্রামে উপস্থিত হই এবং ওইখান থেকে কাউন্টার টেররিজমের একটা টিম আমাকে ফলো করে খিলক্ষেত থেকে আবার অ্যারেস্ট করে আমাকে ধরে নিয়ে যায়। সারা রাত শারীরিক নির্যাতন করেছে, আমি একটা পর্যায়ে অজ্ঞান হয়ে যাই। তো আমাকে পুলিশ হসপিটাল, পল্টন যে পুলিশ হসপিটালটা আছে, পুলিশ মেট্রোপলিটন হসপিটালটা আমাকে ভর্তি করে। সেখানে আমাকে 2 দিন ট্রিটমেন্ট নেওয়ার পর আমি সুস্থ হই। সুস্থ হওয়ার পরে আমাকে জেল হাজতে পাঠায়। ওইখানে জেল হাজতের ভিতরেও মেডিকেল আছে, ওই মেডিকেলে আমি প্রায় 10 দিন ছিলাম অসুস্থ অবস্থাতে। সুস্থ হয়ে পরে আমাকে ওয়ার্ডে ট্রান্সফার করে। একটা ব্যাপার দেখেন, এরা প্রশাসনের লোক, আমাদের উপর তো অমানসিক নির্যাতন করছে, অন্যায় করছেই। তারপর আমার ছোট ভাইকে বিদেশে পাঠানোর জন্য আমি জমি বিক্রি করে আমার অ্যাকাউন্টে টাকা রেখেছি। আমি জেল থেকে এসে দেখি আমার অ্যাকাউন্টে কোনো টাকা নেই। আমার ওয়ার্ড্রোপে আমার একটা এটিএম কার্ড ছিল, যেটা আমি কখনো ইউজ করি নাই। ব্যাংক থেকে দেওয়ার পরে ওইভাবে আমি প্যাকেট করে আমি ওয়ার্ড্রোপের মধ্যে রেখে দিয়েছি। সেই কার্ডটা ব্যবহার করে তারা আমার ব্যাংক থেকে প্রায় 10 লাখ টাকা নিয়ে যায়। আমি জেল থেকে বের হয়ে দেখি আমার অ্যাকাউন্টে মাত্র 800 টাকা। তো আমি এই টাকা উঠানোর জন্য অনেক ওই সময় জিটি করতে চেয়েছি, মামলা করতে চেয়েছি, কিন্তু করতে পারিনি। তো নির্যাতনের এমন কোনো স্তর নাই যেটা আমাদের উপর করানো হয় না। বৈষম্য আন্দোলন শুরু হওয়ার প্রথম দিকে আমাদের মনে হয় না যেরকম একটা আন্দোলন গড়ে উঠবে। একটা সময় দেখা যায় ফ্যাসিস্ট সরকার কোনো কিছুই মানতে ছিল না। ছাত্র জনতা যখন ফুঁসে উঠছিল, তখন একটা সময় আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান নির্দেশনায় আমরা তাদের সাথে আন্দোলনে শরিক হই। তখন দেখা যায় যে তারা নির্বিচারে রাজপথ রক্তে রঞ্জিত করতেছে, সবাইকে গুলি করতেছে। তখন আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নির্দেশে আমরা রাজপথে নেমে যাই এবং সে এক দফা দাবির কথা তুলে। প্রথমে সেই তার দাবির ভিত্তিতেই তখন ছাত্র জনতার যারা নেতৃত্বে ছিল এক দফার আন্দোলনে ধাবিত হয়। তো দেখবেন আপনি ছাত্রদলের প্রায় 434 জন ছেলে, ছাত্রদল এবং যুবদলের জাতীয়বাদী আদর্শের 434 জন মানুষ শহীদ হয়েছে। সেই ধারাবাহিকতা আমাদের নির্দেশ আসছে সেন্ট্রাল থেকে। আমাদের আন্দোলন করতে যেতে হতো শাহবাগ, যেতে হতো বাড্ডা, যেতে হতো ধানমন্ডিতে। তো আমাদের প্রেসিডেন্ট রাকিব ভাই তখন নির্দেশনা দেয় যে মহাখালীতে কোনো আন্দোলন করা যায় কিনা। তো পরে আমরা এখানে যারা সমন্বয়ক ছিল তখনকার, ওদের সাথে আমি ব্যক্তিগতভাবে, আমারই একটা ছোট ভাই সমন্বয়ক ছিল, ওদের সাথে আমি যোগাযোগ করি এবং ওদের সাথে পরামর্শ করি কিভাবে আমরা মহাখালীতে আন্দোলনটা জোরদার করা যায়। তো একটা সময় ওদের সাথে কথা বলতে সবাই ঐক্যবদ্ধ হয়। আমাদের সাততলা প্লাস করাইল এখানে কিছু লোকজন ছিল, আমাদের তিতুমি কলেজের যারা ভাইয়েরা ছিল, সবাই মিলে আমরা মহাখালীতে একটা প্রতিরোধ গড়ে তুলি এবং এখানে ব্যাপক আন্দোলন হয়। দ্বিতীয় দিন যে আন্দোলনটা ছিল 19 তারিখ, এটা মেবি 19 তারিখ, আমাদের সামনে 4 জন ছেলে এখানে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। তো আমরা লাশগুলো নিতে চাইছি, কিন্তু পুলিশ এবং ছাত্রলীগ এবং যুবলীগের লোকজন এমনভাবে আমাদেরকে গুলিবর্ষণ করছে, তা আমরা ওই লাশগুলো নিতে পারি না, ওরা লাশগুলো নিয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমাদের সেন্ট্রালের নির্দেশনা, আমরা শাহবাগে যেদিন যাই সেদিন আমার মাথায় গুলি লাগে, এখন স্পট আছে, আমার গায়ে পুলিশের পিটানে মানে ক্ষত বিক্ষত হয়ে গেছে। আমি যখন আমরা ইন্টারকন্টিনেন্টালের সামনে যখন পুলিশের সাথে ধাওয়াধাওয়ি করি, তখন পুলিশের এবং যুবলীগের মধ্যে আমি পড়ে যাই। তখন আমি অনেক আহত হই। আমি মহাখালী লাইফ কেয়ার হসপিটালে ট্রিটমেন্ট নিয়েছিলাম। তো এইভাবে আমরা যখন দেখলাম যে সরকার কোনো কিছু মানতেছে না, আবারও সেই ছাত্র জনতার সাথে মিথ্যার আশ্রয় নিচ্ছে, তখন আমরা আন্দোলন করে এখানে আমাদের কলেজ থেকে যে ছাত্রলীগ ছিল তাদেরকে বিতাড়িত করে দিয়েছি, প্লাস আইএসটি, আমরা সবাই মিলে যে আইএসটি থেকে ছাত্রলীগদের বের করে দিয়েছি। তো একটা সময় আমাদের মহাখালী আমরা স্বাধীন করেছিলাম ছাত্র জনতাকে সাথে নিয়ে, এবং তিতুমি কলেজের আমাদের একটা ছোট ভাই মারা গেছে, আমি আল্লাহ তাকে বেহেশতে নসিব করুক, তার মাগফিরাত কামনা করছি। তো এভাবে আমাদের তিতুমি কলেজের হাজারো নেতাকর্মী বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে। বাট আমি বেশিরভাগ সময়টা মহাখালীতেই, এখানেই আমতলী থেকে শুরু করে শাইন কলেজ, ওইখানে শাইন কলেজের কিছু ছেলেপানা আমাদের সাথে অ্যাড হয়েছে। ওইখানে আমরা প্রায় দীর্ঘদিন, প্রায় 18-19 দিন এখানে আন্দোলন করি। তো একটা পর্যায়ে তো ফ্যাসিস্ট যেদিন চলে যায় 4 তারিখে অবস্থান নেওয়ার পরে সেনাবাহিনী আমাদেরকে এখানে আটকে রাখে। আমরা ভাবছিলাম এই জাহাঙ্গীর গেট হয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় তখন ঘেরাও করবো, বাট আমাদের এখান থেকে যেতে দেয় না। পরে আমরা শাহবাগ হয়ে ঘুরে ফার্ম গেট হয়ে তারপর হয়েছে এই প্রধানমন্ত্রীর কার্যালয় আমরা দখল নিই। এটা হচ্ছে আমরা 5 তারিখ। 4 তারিখে যখন আমরা এখানে আন্দোলন করি, আমাদের রাত্র 12টার সময় আমরা সেতু ভবনে কিছু পুলিশ ওখানে দাঁড়ায়, সেতু ভবন থেকে পুলিশ বের করে দিই, ঠিক আছে। কিছু দুষ্কৃতিকারীরা, আওয়ামী লীগের কিছু লোক সেতু ভবনে আগুন ধরায় দেয়। তা আমরা অনেক চেষ্টা করেছিলাম এটা ঠেকানোর জন্য, কিন্তু একটা সময় ওই সময় তো ফায়ার সার্ভিসের কোনো কার্যক্রম একেবারে স্থগিত ছিল, তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। বাট এটা পরিকল্পিতভাবে আওয়ামী লীগ এটা করেছে আমাদের উপর দা চাপানোর জন্য। 5 তারিখে যেদিন ঢাকা ঘেরাও তো কর্মসূচি ছিল, 6 তারিখে একদিন আগে নিয়ে আসলো, আমরা সারা রাত প্রিপারেশন নিলাম। 4 তারিখে প্রোগ্রাম শেষ করে আমরা 4 তারিখ রাতে সমস্ত
লোকজন যারা আছে আমাদের ভাই ব্রাদার সবার সাথে কমিউনিকেশন করি। সারা রাত তো আমরা ঘুমাতে পারি নাই, খুব সকাল থেকেই আমরা প্রিপারেশন নেই যে আমরা মহাখালী দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করব। বাট দুঃখের বিষয় এখানে প্রচুর পরিমাণ সেনাবাহিনী মোতায়েন করা ছিল। তো তারা আমাদের সাথে ভালো ব্যবহার করছে, তারা আমাদের বুঝায় বলছে যে তোমরা একটু ওয়েট করো, ভালো খবর আসছে। বাট আমরা তাদের প্রতি আশ্বস্ত হতে পারছিলাম না, কারণ ফেসিস সরকারকে যেভাবে প্রশাসন সাপোর্ট দিচ্ছিল এটা মানে আমাদের বিশ্বাস হচ্ছিল না। পরে আমরা শাহবাগ হয়ে ফার্মগেট হয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় অবস্থান করি এবং এটাকে আমরা দখল করে নিই। 5ই আগস্টের পর থেকে আমরা যে দিকে সবচেয়ে বেশি নজর দিয়েছিলাম, আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নির্দেশে প্লাস আমাদের সেন্ট্রাল ছাত্র দলের নির্দেশে, যে ক্যাম্পাসে একটা শিক্ষা পরিবেশ থাকবে যাতে সাধারণ স্টুডেন্ট থেকে শুরু করে যারা সংগঠন করে এরা একে অপরের পরিপূরক হয়ে থাকতে পারে। একটা শিক্ষা পরিবেশ থাকবে, সম্প্রীতি থাকবে, আন্তরিকতা থাকবে এবং সমস্যাগুলো সবাই একসাথে সমাধানের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার যে পরিবেশ, এই পরিবেশটা তৈরি করার জন্য ছাত্রদল বলিষ্ঠ ভূমিকা পালন করে আসছে, এখনো করতেছে। 5ই আগস্টের আগে তো আর আমরা কাজ করার সুযোগ পাই নাই। 5ই আগস্টের পরে আমি তিতুমি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি করেছি, তারপরে ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য সচেতনতা বাড়ানোর জন্য বিভিন্ন ডিপার্টমেন্টে কথা বলেছি, আমাদের সংগঠনের যারা ছিল তাদের সাথে কাজ করেছি এবং হলে যাতে সুষ্ঠু একটা পরিবেশ বজায় থাকে, যারা রাজনীতি করে এবং যারা সাধারণ তাদের সাথে যেন সুন্দরভাবে মিলেমিশে থাকতে পারে এরকম একটা পরিবেশ তৈরি করার জন্য কাজ করেছি। ইভেন সাধারণ স্টুডেন্টের যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে তারা যেন নির্দ্বিধায় ছাত্রদলের নেতাকর্মীদের সাথে যোগাযোগ করতে পারে এবং করে, সেই পরিবেশটা তৈরি করার জন্য আমরা সাধারণ ছাত্রছাত্রীদের সাথে যোগাযোগ করে এবং অন্যান্য যারা ডিবেট ক্লাব ছিল বা অন্যান্য যারা কলেজে যারা কাজ করতেছে যেমন বাদন থেকে শুরু করে প্রত্যেকটা সংগঠনের সাথে আমরা যোগাযোগ করেছি যাতে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ক্যাম্পাসটাকে সুন্দর করে গড়ে তুলতে পারি। দেখেন, আমরা তো আন্দোলন সংগ্রামটা কোনো কিছু চাওয়ার জন্য করিনি, এটা আদর্শিক একটা লড়াই ছিল। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার একটা লড়াই ছিল, গণতন্ত্র রক্ষার লড়াই, আমাদের দলকে টিকিয়ে রাখার লড়াই। আমাদের স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর হাত ধরে এই জাতীয় দল প্রতিষ্ঠিত হয়েছে। এই দলটা প্রতিষ্ঠিত হওয়ার একটাই কারণ যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্য। সেটা মাঝে দেখা যায় যে আপনার এই ফ্যাসিস্ট সরকার সেই গণতন্ত্র হরণ করেছে, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলেছে। তাই আমরা দলের নির্দেশনা, দলকে ভালোবেসে ধারণ করে এই ফ্যাসিস্ট সরকার হটানোর জন্য আন্দোলন করছি রাজপথের বুকে তাজা রক্ত দিয়ে। এখন আমাদের আশা ছিল যে দেশ একটি সুন্দর গণতান্ত্রিক পরিবেশ এবং উন্নয়নশীল দেশ হবে, যেটা আমরা ইতিমধ্যে আপনাদের সবার কাছে পরিলক্ষিত হচ্ছে। আমাদের সাংগঠনিক অভিভাবক বিএনপির চেয়ারম্যান গণতান্ত্রিক বাংলাদেশের সরকার প্রধান জনাব তারেক রহমানের হাত ধরে বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে, এই স্বপ্নটাই আমরা দেখেছিলাম এবং মানুষকে দেখিয়েছিলাম। এখন মানুষ সেটা তাদের নিজের চোখে দেখতেছে যে বাংলাদেশ কিভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং যাবে ইনশাল্লাহ। দলের কাছে চাওয়া বলতে, আমরা যারা দল করতেছি এই 17 বছর নির্যাতন সহ্য করে প্রত্যেকটা কর্মী এই দলকে ধারণ করে, ভালোবাসে, এই দলের আদর্শ ধরে রাখার জন্য এই দলটাকে করছে। চাওয়াটায় থাকবে এটুকুই যে দুঃসময়ে যারা এই দলকে ভালোবেসে রাজপথে তাদের জীবনের মায়া না করে বন্দুকের নলের সামনে দাঁড়িয়েছে, তাদেরকে যেন দল সঠিক মূল্যায়নটা করে, এটুকুই চাও। যদি দল, আমাদের ছাত্রদল তো সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট একটা কর্ম পরিকল্পনার মাধ্যমে পরিচালিত হয়, তো সেক্ষেত্রে যদি দল আমাকে নেতৃত্ব দেওয়ার জন্য যোগ্য মনে করে, এই ক্যাম্পাসটাকে আমি শিক্ষানবিশ থেকে শুরু করে সুন্দর, সুশৃঙ্খল এবং পরিচ্ছন্ন একটা ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে চাই, শিক্ষা বান্ধব একটা ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে চাই এবং আমাদের এই কলেজে আবাসন যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। যেহেতু আমাদের বিএনপি সাধারণ জনগণ আমাদের বিএনপি দলকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে, ভোটের মাধ্যমে সরকার গঠন করার সুযোগ করে দিয়েছে, সেই ক্ষেত্রে আমরা সরকারের কাছে আমাদের যে প্রয়োজনীয় সমস্যাগুলো যেগুলো আমাদের দরকার এগুলো তুলে ধরবো এবং সমাধানের চেষ্টা করবো ইনশাল্লাহ। বাংলাদেশের মানুষ ইতিমধ্যে বুঝতে পেরেছে যে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল একটি প্রগতিশীল ছাত্রদল, শিক্ষা বান্ধব ছাত্রদল, যেটা বাংলাদেশের ইতিহাসে এরকম ঘটনা কখনো ঘটে নাই যে 5ই আগস্টের পরে এই জাতীয়বাদী ছাত্রদল সাধারণ মানুষের সাথে, সাধারণ স্টুডেন্টের সাথে যেভাবে আপন করে নিয়ে ক্যাম্পাসটাকে, প্রতিটি ক্যাম্পাসকে সুন্দর এবং শিক্ষানিবেশ পরিবেশ সৃষ্টি করেছে, এটা বাংলাদেশের ইতিহাসে খুবই বিরল। তো আমি নতুন প্রজন্মকে এটুকুই বলবো যে ছাত্রদলের ইতিহাস যদি আপনি খুঁজে দেখেন, দেখবেন এই ছাত্রদল প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের প্রশ্নে কখনো আপোষ করেনি। যতবার বাংলাদেশ বিপদে পড়েছে ততবার এই ছাত্রদল নিজেদের বুক পেতে দিয়ে ঢাল হয়ে দাঁড়িয়েছে। তাই ভবিষ্যৎ প্রজন্মকে এটুকুই বলবো, যদি বাংলাদেশকে ধারণ করতে হয়, বাংলাদেশকে ভালোবাসতে হয়, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে হয়, অবশ্যই তারা এই জাতীয়বাদী ছাত্রদলকে ভালোবাসবে এবং এটাকে ধারণ করবে, লালন করবে।